মুভিটা শুরু হয় একটি নির্জন বাজার থেকে, যেখানে আমরা একটি পরিবারকে দেখি যারা একেবারে চুপচাপ এবং শান্তভাবে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছে। তারা এত বেশি ভয়ে ছিল যে একে অপরের সাথে কথাও বলতে পারছিল না, শুধু ইশারা দিয়ে নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করছিল। নিশ্চয়ই এমন কিছু ছিল যা তাদের একেবারে চুপ থাকতে বাধ্য করছিল। পরিবারের প্রধান হলেন লি এবং তার স্ত্রী অ্যাভেলিন, তাদের বড় মেয়ে রেগান যে ছোটবেলা থেকেই কানে শুনতে পায় না, এবং তাদের দুই ছেলে মার্কাস এবং বো আছে। বো বয়সে ছোট, তাই সে বেশি কিছু বোঝে না। সে উপরের আলমারিতে একটা খেলনা রকেট দেখতে পায়। যখনই সে রকেটটি তুলতে যায় তখনই সেটি তার হাত থেকে ছুটে নিচে পড়ে যায়। এটা দেখে সবার গলা শুকিয়ে যায়, কিন্তু ঠিক সময়ে রিগান দ্রুত সেই খেলনা রকেটটি ধরে ফেলে এবং সবার জীবন বাঁচায়। লি সবাইকে ইশারায় বোঝায় যে সন্ধ্যা হতে চলেছে, তাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে তারা বিপদে পড়তে পারে। তখনই তাদের 4 বছরের ছেলে সেই খেলনা রকেটটি আবার নিয়ে আসে। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই রকেটটি ব্যাটারি দিয়ে চলতো, যা চালু করলেই শব্দ হতে পারত। লি তার ছেলের হাত থেকে রকেটটি নিয়ে ব্যাটারিগুলো খুলে টেবিলে রাখে। এরপর তারা সবাই বাড়ির পথে রওনা দেয়, কিন্তু বো সেই রকেটটি সাথে নেওয়ার জন্য বারবার জেদ করতে থাকে। তাই রেগান চুপিসারে ব্যাটারি ছাড়া রকেটটি তার হাতে ধরিয়ে দেয় এবং সেও দোকান থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই সেই বাচ্চাটি রকেটের ব্যাটারিগুলোও তুলে নেয়। এরপর তারা 5 জন লাইন ধরে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় আমরা দেখি আলোয় ঝলমল করা এই শহর এক সময় গাড়ির শব্দ আর মানুষের ভিড়ে পরিপূর্ণ থাকতো, কিন্তু আজ এই শহর পুরোপুরি নির্জন আর নীরব। এখানে মানুষ তো দূরের কথা, এমনকি পাখিদের আওয়াজও শোনা যায় না। চারদিকে একটা ভয়ঙ্কর নীরবতা বিরাজ করে। পৃথিবীতে এখন খুব কম মানুষই বেঁচে আছে, যার মধ্যে এই 5 জনও রয়েছে। এখানে আমরা দেখি তারা লাইন ধরে তাদের বাড়ি পর্যন্ত বালি বিছিয়েছে এবং তারা এর উপর খালি পায়ে হাঁটছিল, যাতে পায়ের শব্দও না হয়। সেই সময় নিষ্পাপ বো রেগানের পেছনে ছিল। সে রকেট নিয়ে খুব খুশি ছিল। তখনই বো রকেটে ব্যাটারি লাগিয়ে সেটা চালু করে দেয়। সেই রকেট থেকে গান বাজতে শুরু করে। রেগান কানে শুনতে পেত না, তাই শব্দটা তার মনোযোগ কাড়েনি, কিন্তু যখন লি এবং অ্যাভেলিন সেটা শুনতে পেল তারা দুজনেই খুব ঘাবড়ে গেল। হঠাৎ ঘন জঙ্গলের ভেতর থেকে গুলির মতো বেগে ছুটে আসা একটা ভয়ঙ্কর দানব বোর দিকে এগিয়ে আসতে লাগলো। লি তাড়াতাড়ি খেলনাটা বন্ধ করার জন্য বোর দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বোকে সেই দানবটি ধরে নিয়ে যায়। তারপর আমরা 1 বছর পরের দৃশ্য দেখি, যেখানে লি এবং তার পরিবার এই পরিস্থিতিতে বেঁচে থাকতে শিখেছে। লি তাদের বাড়িতে একটা গবেষণাগার তৈরি করেছে, যেখানে সে সেই দানবটি সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেছে। এখানে আমরা জানতে পারি যে ভয়ঙ্কর দানবগুলো ক্ষীণ শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। ভালো দিকটি ছিল এই দানবগুলো পুরোপুরি অন্ধ ছিল, কিন্তু তাদের শোনার ক্ষমতা এতটাই তীব্র ছিল যে তারা বাতাসে সামান্য কম্পন এবং মৃদু শব্দ অনুভব করতে পারত। এমনকি যদি কোনো মানুষ জোরে শ্বাসও নিত, তবে এই দানবগুলো তা অনুভব করে বিদ্যুতের গতিতে তার দিকে ছুটে আসতো এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেই মানুষটিকে শেষ করে দিত। এছাড়াও এই দানবগুলোর চামড়া লোহার চেয়েও বেশি শক্ত ছিল, যা তাদের বন্দুকের গুলি এবং যে কোনো অস্ত্র থেকে রক্ষা করত। আসলে আজ থেকে ঠিক 1 বছর আগে এই দানবগুলো মহাকাশ থেকে আসা একটা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছিল। এই দানবগুলো এত দ্রুতগতি সম্পূর্ণ ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং এই পৃথিবী থেকে প্রায় সকল মানুষের চিহ্ন মুছে দেয়। এই দানবগুলো থেকে বাঁচার একমাত্র উপায় ছিল একেবারে শান্ত থাকা, যা লি এবং তার পরিবার আগেই জেনে গিয়েছিল। তাই তারা নিজেদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছিল। লি তাদের বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, যাতে দানবগুলোর আসার খবর সে আগে থেকেই জানতে পারে। এছাড়াও সে সিঁড়ি এবং হাঁটার রাস্তায় বিশেষ ধরনের চিহ্ন লাগিয়েছিল, যাতে সেই প্রাণীগুলো তাদের পায়ের শব্দ শুনতে না পায়। আর লি তাদের বাড়িতে একটা বাংকারও তৈরি করেছিল, যেখানে বসে সে এই দানবগুলোর উপর গবেষণা করত। সে এটাও জানতে পেরেছিল যে এই এলাকায় মোট 3টি দানব আছে। এখন লি সেই দানবগুলোর দুর্বলতা জানার চেষ্টা করছিল। একই সাথে লি রেডিওর মাধ্যমে সারা পৃথিবীতে সাহায্যের জন্য সংকেত পাঠাচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত সে কারো সাথে যোগাযোগ করতে পারেনি। এখানে আমরা জানতে পারি যে অ্যাভেলিন গর্ভবতী এবং শীঘ্রই সে একটা সন্তানের জন্ম দিতে চলেছে। যেহেতু এই শিশুটি জন্মের পর কান্না করবে, তাই তারা তাদের অনাগত সন্তানের জন্য একটি সাউন্ড প্রুফ বক্স তৈরি করেছে, যাতে শিশুটি কাঁদলে তার মুখে অক্সিজেনের মাস্ক রেখে তাকে সেই বাক্সে লুকিয়ে দেওয়া যায়, যাতে সেই দানবটি শিশুটির কান্নার আওয়াজ শুনতে না পায়। এই কঠিন পরিস্থিতিতে দানবের থেকে বাঁচতে প্রস্তুত থাকা খুবই জরুরি ছিল, কিন্তু লির বড় মেয়ে রেগানের শোনার সমস্যা ছিল, যা তাদের জন্য খুব বড় বিপদ ডেকে আনতে পারত। তাই লি তার এই সমস্যার সমাধানের চেষ্টা করছিল। লি তার মেয়ে রেগানের জন্য একটি ককলিয়ার হিয়ারিং অ্যাম্পলিফায়ার তৈরি করে এবং রেগানকে দেয়, কিন্তু রেগান এই অ্যাম্পলিফায়ারটি পেয়ে খুশি ছিল না, কারণ তার মনে হয়েছিল আগেরগুলোর মতো এটিও কাজ করবে না, কারণ লি তার মেয়ে রেগানের জন্য এর আগেও অনেক অ্যাম্পলিফায়ার বানিয়েছে। তাই রেগান প্রথমে এই অ্যাম্পলিফায়ারটি ফেলে দেয়, কিন্তু যখন সে সেটি পরীক্ষা করে দেখে যে এটি কাজ করছে। বাইরের জগতের শব্দ শুনে সে খুশিতে কাঁদতে শুরু করে এবং রেগানের তার ছোট ভাইয়ের কথাও মনে পড়ে। রেগান আজও তার ভাইয়ের মৃত্যুর
মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। তার মনে হয় সেদিন যদি সে তার ভাইকে খেলনা রকেটটা না দিত তাহলে হয়তো আজ তার ভাই বেঁচে থাকতো। রেগান তার বাবার কাছে সাহায্য করে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, তাই সে আন্ডারগ্রাউন্ড বাংকারের দিকে যেতে শুরু করে, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয় এবং ভেতরে যেতে নিষেধ করে, কারণ 1 বছর আগে রেগানের খেলনা রকেট দেওয়ার ভুলের কারণে তার বাবা এখন রেগানের উপর একদম ভরসা করতে পারে না। তার ভয় ছিল নিচে আন্ডারগ্রাউন্ড বাংকারে মাইক্রোফোন, রেডিও এবং আরো অনেক জিনিস রয়েছে। যদি ভুলবশত রেগানের হাত এমন কোনো জিনিসের সঙ্গে লেগে যায় যা শব্দ তৈরি করে তাহলে তাদের জীবন বিপদে পড়তে পারে। পরের দিন লি তার ছেলে মার্কাসের সাথে মাছ ধরতে নদীতে যাচ্ছিল। রেগানও তাদের সাথে যেতে চেয়েছিল। সে লির কাছে অনুরোধ করে দয়া করে আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু লি তাকে সাথে নিতে রাজি হয়নি। সে রেগানকে বলে তোমার মা বাড়িতে একা, তাই তুমি বাড়িতে থেকে তোমার মায়ের খেয়াল রেখো। এরপর লি মার্কাসের সাথে নদীর দিকে রওনা দেয়। একথা শুনে রেগানের খুব খারাপ লাগে এবং সে রেগে যায়। তার মনে হয় তার বাবা তাকে ভালোবাসে না, তাই সে তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সোজা সেই জায়গায় আসে যেখানে তার ভাইকে দানবটি মেরে ফেলেছিল। সে তার ভাইয়ের কবরের পাশে শুয়ে কাঁদতে শুরু করে এবং কিছুক্ষণ পর সেখানেই তার ঘুম এসে যায়। অন্যদিকে এভেলিন বাড়িতে একেবারে একা ছিল। কিছুক্ষণ পর সে বেসমেন্ট থেকে কাপড় ধুয়ে বস্তায় ভরে বাইরে নিয়ে যাচ্ছিল। তখনই সিঁড়িতে লাগানো একটা পেরেক সেই বস্তায় আটকে সোজা হয়ে যায়। সেই ধারালো পেরেকটি ঠিক তাদের পা রাখার চিহ্নের উপর ছিল, কিন্তু এভেলিন সেটা দেখতে পায়নি। এদিকে লি আর মার্কাস মাছ ধরায় ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর লি তার ছেলে মার্কাসকে নিয়ে একটি ঝর্ণার কাছে আসে এবং বলে এখানে তুমি কথা বলতে পারো, কারণ পানির ঝর্ণার শব্দে তোমার আওয়াজ ঢাকা পড়ে যাবে, তোমার আওয়াজ ওই দানবগুলো পর্যন্ত পৌঁছাবে না। এখন তুমি মন খুলে কথা বলতে পারো। তারা দুজনে ঝর্ণার পাশে বসে কথা বলতে শুরু করে। মার্কাস জিজ্ঞাসা করে তারা কি বউয়ের মৃত্যুর জন্য রেগানকে দায়ী মনে করে। জবাবে লি বলে বউয়ের সাথে যা হয়েছে তাতে কারো কোনো দোষ ছিল না, কিন্তু মার্কাস লিকে জানায় রেগান এখনো বউয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে, তাই তোমার রেগানকে বলা উচিত সেদিন ওর কোনো দোষ ছিল না। এরই মধ্যে এভেলিন তার মৃত ছেলের ছবি হাতে নিয়ে কাঁদছিল। হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়ে যায়, মানে তার বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছিল। সে ফটো ফ্রেম হাতে নিয়ে তাড়াতাড়ি বেসমেন্টের দিকে যেতে শুরু করে, কিন্তু সিঁড়ি দিয়ে নামার তাড়াহুড়োয় তার পা সেই ধারালো পেরেকের উপর পড়ে যায়। এভেলিন ব্যথায় ছটপট করতে থাকে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। তবে তার হাতে থাকা তার ছেলের ফটো ফ্রেমটি ছিটকে পড়ে যায় এবং জোরে শব্দ করে নিচে পড়ে ভেঙে যায়। এভেলিন কোনো মতে তার পা পেরেক থেকে বের করে। এই সময় তার এত কষ্ট হয় যে তার মুখ পুরো লাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে সংযত রেখে মুখ দিয়ে টু শব্দটি বের করে না, কারণ সে জানতো শব্দ করা মানে মৃত্যুকে ডেকে আনা। সে খুঁড়িয়ে নিচে নামে, লাইটের সুইচ অন করে যাতে বাইরে লাল আলো জ্বলে ওঠে। সে আবার উপরে উঠতে শুরু করে, কিন্তু তখনই সে এমন কিছু দেখে যাতে তার দম বন্ধ হয়ে আসে। আসলে সেই দানবগুলো তাদের বাড়ির কাছে চলে এসেছিল। আসলে যখন এভেলিনের হাত থেকে ফ্রেমটি পড়ে গিয়েছিল সেই আওয়াজ দানবগুলো শুনতে পেয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতে এভেলিন দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। অন্যদিকে লি এবং মার্কাস মাছ ধরে বাড়ি ফিরছিল। তখনই তারা দূর থেকে দেখে বাড়ির চারপাশে লাল আলো জ্বলছে। লি বুঝতে পারে এভেলিন বিপদে পড়েছে। সে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ছুটে যায়। এদিকে বেসমেন্টে লুকিয়ে থাকা এভেলিন ভয়ে কাঁপছিল এবং সেই দানবটি তাকে বাড়ির প্রতিটি কোণে খুঁজছিল। তখন এভেলিন বেসমেন্টে একটি টাইমার খুঁজে পায়। সে বুদ্ধি খাটিয়ে টাইমারটিতে কয়েক সেকেন্ডের সময় দিয়ে সেটি এক কোণে রেখে দেয় এবং তাড়াতাড়ি অন্য কোণে গিয়ে লুকিয়ে পড়ে। ততক্ষণে দানবটি সেখানে নড়াচড়া টের পায় এবং ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যেতে শুরু করে। সে এভেলিনের খুব কাছে চলে আসে। একদিকে এভেলিনের প্রসব বেদনা হচ্ছিল, অন্যদিকে ছিল সেই দানবের ভয়। কিন্তু এভেলিন নিজেকে পুরোপুরি শান্ত রেখে চুপচাপ বসে থাকে। তখনই টাইমারে অ্যালার্ম বেজে ওঠে, যা শুনে দানবটি দ্রুত সেই দিকে ছুটে যায়। সুযোগ বুঝে এভেলিন তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু যেই সে দরজা দিয়ে বের হতে যাচ্ছিল দেখে আরেকটি দানব বাড়ির বাইরে ঘোরাঘুরি করছে। তাই এভেলিন সেখানেই দেয়ালের পাশে লুকিয়ে পড়ে। ওদিকে লি মার্কাসের সাথে দূর থেকে এই সব কিছু দেখছিল। লি বুঝতে পারে যদি সে তার স্ত্রীকে বাঁচাতে বাড়িতে যায় তবে তাদের দুজনেরই জীবন বিপন্ন হতে পারে, কারণ সেই দানবটির শরীর এতটাই শক্ত যে তাকে বন্দুক দিয়ে মারা অসম্ভব। তাই সে আগে থেকে তৈরি করা একটি পরিকল্পনায় কাজ শুরু করে। লি তাড়াতাড়ি মার্কাসকে টর্চ দিয়ে আগে থেকে দূরে সেট করে রাখা ফ্লেয়ার রকেট জ্বালাতে বলে। মার্কাস দ্রুত রকেটের দিকে ছুটে যায়। অন্যদিকে এভেলিন দোতলার বাথটাবে ছুটে আসে। তার খুব কষ্ট হচ্ছিল। সে আর বেশি সময় অপেক্ষা করতে পারছিল না। সে প্রায় বাচ্চা প্রসব করতেই যাচ্ছিল। ঠিক তখনই তার কান্নার শব্দ বুঝতে পেরে দানবটি বাথরুমের কাছে চলে আসে। এভেলিন বুঝতে পারে আর বাঁচার কোনো উপায় নেই। তখনই মার্কাস রকেটগুলো চালায়, যা আকাশে খুব জোরে জোরে শব্দ করে জ্বলতে শুরু করে। সেই শব্দ শুনে দানবটি এভেলিনকে ছেড়ে দ্রুত সেই দিকে ছুটে যায়, আর এভেলিনও ব্যথা চেপে রেখে জোরে চিৎকার করে ওঠে, যা রকেটের শব্দের মধ্যে ডুবে যায়। রকেট আর আলোর ঝলকানি রেগান দূর থেকে দেখতে পায়, আর সে বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর লি হাতে বন্দুক নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। সে দেখে সিঁড়িতে রক্তের পায়ের ছাপ। সেই ছাপ অনুসরণ করে সে বাথরুমে পৌঁছায়।
পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখে বাট্যাপ রক্তে লাল হয়ে আছে। সে বুঝতে পারে এভেলিনও সেই দানবের শিকার হয়েছে। কাঁদতে কাঁদতে সে সেখানেই বসে পড়ে, কিন্তু তখনই শাওয়ারের কাচের উপর কেউ হাত রাখে। সে আর কেউ নয়, এভেলিন ছিল। এই কঠিন পরিস্থিতিতেও এভেলিন নিজেকে সামলে নিয়ে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। এভেলিনকে জীবিত দেখে লি অবাক হয়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজ আসার আগেই সে তাড়াতাড়ি এভেলিন আর বাচ্চাকে নিয়ে আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসে, যেটার বেসমেন্টে তারা বাচ্চার জন্য সাউন্ড প্রুফ বাক্স বানিয়েছিল। কিন্তু বেসমেন্টে ঢোকার আগেই বাচ্চাটা কান্না শুরু করে দেয়, আর সেই আওয়াজ শুনে দানবটা দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। লি তাড়াতাড়ি আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে দরজাটা একটা মোটা গদি দিয়ে ঢেকে দেয়। লি দ্রুত বাচ্চাটির মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় এবং তাকে বাক্সে বন্ধ করে দেয়, যাতে তার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। এরপর তারা দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। লি তার স্ত্রী এভেলিনকে বলে, আমি ওই প্রাণীগুলোর দুর্বলতা সম্পর্কে জেনে গেছি। খুব শীঘ্রই আমি তাদের জন্য একটা অস্ত্র তৈরি করব, এতে এই প্রাণীগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরই মধ্যে রেগানও বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ সে মাঠের মাঝে একটা আলো জ্বলতে দেখলো। রেগান তাড়াতাড়ি আলোর দিকে এগিয়ে গেল, কিন্তু সে জানতো না যে একটা দানব তার পায়ের শব্দ শুনে তার পেছন পেছন আসছিল। দানবটা রেগানকে মারার জন্য তার খুব কাছে আসতেই হঠাৎ রেগানের কানের মেশিন থেকে একটা ধারালো আর তীব্র ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে। এই তীব্র আওয়াজে দানবটা ছটফট করতে শুরু করে, যেন আওয়াজটা তার কানের ভেতর সূচের মতো বিঁধছিল। দানবটা এই আওয়াজ বেশিক্ষণ সহ্য করতে না পেরে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এই আওয়াজ রেগানের কানেও বিঁধছিল, কিন্তু দানবটা চলে যেতেই রেগানের কানের ব্যথাও কমে যায়। তবে রেগান বুঝতে পারে না তার কানের মেশিন এমন কেন করলো। সে আর এদিক ওদিক মন না দিয়ে আলোটার কাছে পৌঁছায়। সে দেখে আলোটা একটা টর্চের। রেগান যে টর্চটা তুলতে যায় তখনই হঠাৎ কেউ তার হাত ধরে ফেলে। সে আর কেউ নয় বরং মার্কাস ছিল, যে ভয়ে কাঁপতে কাঁপতে এখানে লুকিয়েছিল। বোনকে দেখে মার্কাসের ভয় দূর হয়। সে রেগানকে বলে, আমি ঝোপ থেকে তোমাকে লুকিয়ে দেখছিলাম। তোমার পেছনে দানবটা আসছিল, কিন্তু জানি না কেন তোমার কাছে আসতেই সে হঠাৎ পালিয়ে গেল। এটা শুনে রেগান খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানতো না তার পেছনে একটা দানব আসছে। অন্যদিকে এভেলিন তার বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিল। সে লিকে বলে, আমার ভয় লাগছে, দানবটা আমার বাচ্চাদের খেয়ে ফেলেনি তো? তুমি তাড়াতাড়ি আমার বাচ্চাদের খুঁজে আনো। তাই লি আন্ডারগ্রাউন্ড রুমে তার স্ত্রী ও বাচ্চাকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়ে। প্রথমে সে এদিক ওদিক বিপদ খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে দানবটা সেখান থেকে চলে গেছে। কিন্তু তারা পুরো ঘর লন্ডভন্ড করে ফেলেছিল, যাতে সেখানকার একটা পানির পাইপও ফেটে যায় আর পানি সরাসরি নিচে আন্ডারগ্রাউন্ড রুমে পড়তে থাকে। কিন্তু লির সেদিকে খেয়াল ছিল না। সে বাচ্চাদের খুঁজতে মাঠের দিকে বেরিয়ে পড়ে। এদিকে মার্কাস আর রেগান শস্য রাখার ট্যাঙ্কের উপর লুকিয়ে আগুন জ্বালিয়ে দেয়, যাতে আগুন দেখে তাদের বাবা এখানে চলে আসে। লিও তার বাচ্চাদের এদিক ওদিক খুঁজতে থাকে। কিছুক্ষণ পর পানির শব্দে এভেলিনের ঘুম ভেঙে যায়। সে দেখে পুরো বেসমেন্ট পানিতে ভরে গেছে। পানি ঝর্ণার মতো উপর থেকে নিচে পড়ছে। তখনই এভেলিনের চোখ পড়ে তার বাচ্চার বাক্সের উপর। বাক্সটা খোলা ছিল, কিন্তু বাচ্চাটার কোনো আওয়াজ আসছিল না। এভেলিন যেই বাক্সের কাছে যেতে যায় তখনই সে বাক্সের কাছেই সামনে একটা দানব দেখতে পায়। এভেলিন খুব ঘাবড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল দানবটি হয়তো তার বাচ্চাকে খেয়ে ফেলেছে, কারণ এভেলিন বাক্সটি দেখতে পাচ্ছিল, কিন্তু সেটি তার থেকে অনেক দূরে ছিল। তাই সে বাক্সের ভেতরে দেখতে পারছিল না যে বাচ্চাটা এখনো বেঁচে আছে নাকি দানবটি তাকে খেয়ে ফেলেছে। তাই সে ধীরে ধীরে বাক্সটির দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই দানবটিও পানিতে নেমে যায়। এভেলিন যখন বাক্সটির কাছে পৌঁছালো দেখলো তার বাচ্চা অক্ষত আছে। সৌভাগ্যবশত বাচ্চাটি কোনো শব্দ করেনি, যার কারণে তার প্রাণ বেঁচে গিয়েছিল। সে তার বাচ্চাকে নিয়ে এক কোণে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু দানবটি মৃত্যুর মতো এভেলিনের পাশেই ঘুরছিল। যদি বাচ্চার মুখ থেকে একটুও কান্নার আওয়াজ বের হতো তবে তাদের মৃত্যু নিশ্চিত ছিল। অন্যদিকে রেগান এবং মার্কাস তাদের বাবার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। রেগানের মনে হয় তাদের বাবা তাদের বাঁচাতে আসবেন না। সে এখন একা বাড়ি যেতে চায়, কিন্তু মার্কাসের তার বাবার উপর পূর্ণ আস্থা ছিল। তার বোনকে যেতে দেখে মার্কাস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু যেই না সে তার বোনকে থামাতে এগিয়ে যায় অমনি শস্যের ট্যাঙ্কের দরজা খুলে যায় এবং সে তার ভেতরে পড়ে যায়। পড়ার সময় মার্কাসের মুখ থেকে জোরে আওয়াজ বের হয়, যা শুনে যেই দানবটি এভেলিনকে ঘরে খুঁজছিল সে তৎক্ষণাৎ সেই আওয়াজের পিছনে দৌড়ে যায়। এতে এভেলিন তো বেঁচে যায়, কিন্তু এখন মার্কাসের জীবন বিপদে পড়ে গিয়েছিল। শস্যে ভরা সেই ট্যাঙ্কটি ছিল কাদামাটির মতো, যার ভিতরে আটকে পড়া মার্কাস বের হওয়ার জন্য যত জোর করছিল সে ততই তার ভিতরে ডুবে যাচ্ছিল। রেগান ট্যাঙ্কের দরজা ভেঙে তাকে নিচে শস্যের মধ্যে দেখতে পায়। রেগান ট্যাঙ্কে ঝাঁপ দেয়। মার্কাস যখন প্রায় ডুবে যাচ্ছিল রেগান তাকে ধরে বাইরে বের করে আনে।
আনে এবং তারা দুজনের দরজার উপরে বসে পড়ে, এতে তাদের প্রাণ বাঁচে। কিন্তু তাদের এই নড়াচড়া দানবটি শুনে ফেলেছিল, তাই দানবটি ক্ষেতের রাস্তা দিয়ে দ্রুত ট্যাঙ্কের দিকে এগিয়ে যায়। লি দানবটিকে দ্রুত ট্যাঙ্কের দিকে এগিয়ে যেতে দেখে বুঝতে পারে যে তার 2 সন্তান শস্যের ট্যাঙ্কের কাছে আছে। রেগান মার্কাসের জীবন বাঁচালেও তার কোনো লাভ হওয়ার ছিল না, কারণ এত হইচইয়ের পর মৃত্যুর ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। পরের মুহূর্তে দানবটিও ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেয়। সে তাদের দুজনকে মারার জন্য যেই না এগিয়ে যায়, তখনই রেগানের কানের মেশিন থেকে আরো একটি তীক্ষ্ণ আওয়াজ বের হতে শুরু করে। এই আওয়াজ দানবটির জন্য খুবই যন্ত্রণাদায়ক ছিল, তাই সে তাদের না মেরেই সেখান থেকে চলে যায়। রেগান এবং মার্কাস মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে যায় এবং ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে। বাইরে লি তাদের খুঁজতে খুঁজতে এসে পৌঁছায়। সে তার সন্তানদের অক্ষত দেখে খুব খুশি হয়। এই সময় এভেলিনও সিসিটিভি রুম থেকে এই সবকিছু দেখছিল। লি বুঝতে পারে যে দানবটি এখনো আশেপাশে আছে। সে বাচ্চাদেরকে দ্রুত সামনের গাড়ির দিকে পাঠিয়ে দেয় এবং নিজে একটি কুড়াল তুলে চারপাশে তাকাতে শুরু করে, কিন্তু প্রাণীটি ঠিক তার উপরে ছিল। লি যেই না ঘুরে পিছনে তাকায়, দানবটি তাকে তার থাবা দিয়ে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বাবাকে কষ্টে দেখে মার্কাস লিকে ডাকতে শুরু করে। আওয়াজ শুনে দানবটি মার্কাসের অবস্থানও জেনে যায়। দানবটি এখন মার্কাস এবং রেগানের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই আবার রেগানের কানের মেশিন থেকে ফ্রিকোয়েন্সি বের হতে শুরু করে। সেই আওয়াজ রেগানেরও অসহ্য লাগছিল, তাই রেগান তার কানের মেশিনটি বন্ধ করে দেয়। কিন্তু এটি তার সবচেয়ে বড় ভুল ছিল। এই মেশিন থেকে যে ফ্রিকোয়েন্সি বের হতো, সেই ফ্রিকোয়েন্সি ছিল দানবটির দুর্বলতা, যা সে একেবারেই সহ্য করতে পারত না। কিন্তু অজান্তে রেগান মেশিনটি বন্ধ করে নিজের মৃত্যুকে ডেকে আনে। পরের মুহূর্তে দানবটি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে এবং মার্কাসের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এরই মধ্যে লির জ্ঞান ফেরে। তার সন্তানদের বিপদ দেখে সে বুঝতে পারে যে দানবটির সাথে লড়াই করে সে কখনোই দানবটিকে মারতে পারবে না, তাই এখন তার কাছে একটাই পথ ছিল। সে রেগানকে ইশারায় বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কখনোই বোর মৃত্যুর জন্য দায়ী করিনি এবং আমি বেঁচে থাকতে তোমার কিছুই হতে পারে না। এরপর লি জোরে চিৎকার করতে শুরু করে। তা শুনে দানবটি লির দিকে দৌড়ে যায় এবং এক ঝটকায় তাকে টুকরো টুকরো করে দেয়। বাবাকে মরতে দেখে রেগানের খুব কষ্ট হয়, কারণ আগে তার মনে হতো তার বাবা তাকে ভালোবাসে না, কিন্তু এখন সে বুঝতে পারে যে সে ভুল ছিল। লিকে মারার পর দানবটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে এভেলিনও সিসিটিভির মাধ্যমে এই সব কিছু দেখছিল। তখন রেগান সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে তার ভাইয়ের সাথে বাড়িতে ফিরে আসে। এভেলিন তার বাচ্চাদের অক্ষত দেখে তাদের বুকে জড়িয়ে ধরে। তখনই এভেলিন দেখে যে দানবটি আবার তাদের দিকে আসছে। এরপর তারা দ্রুত বাড়ির ভিতরে চলে যায়, যেখানে মার্কাস এবং রেগান তাদের ছোট্ট ভাইকে দেখে। রেগান দেখে যে তার বাবা তার ককলিয়ার ইমপ্ল্যান্টের জন্য কতটা পরিশ্রম করেছিলেন। এখন সে তার বাবাকে খুব মিস করতে শুরু করে। কিছুক্ষণ পর দানবটি তাদের ঘরে ঢুকে আসে। এভেলিন বন্দুক হাতে তার সামনে এসে দাঁড়ায়। এভেলিনের কাছে বন্দুক ছিল, কিন্তু সে জানতো যে তার গুলি দানবটির মোটা চামড়ার কিছুই করতে পারবে না, তাই এখন তারা তাদের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছিল। কিন্তু দানবটি তাদের মারার জন্য যেই না এগিয়ে যায়, তখনই হঠাৎ রেগানের কানে যন্ত্রণা শুরু হয়। কিন্তু অন্যদিকে সে দেখে যে দানবটিও হঠাৎ ছটফট করতে শুরু করে। অর্থাৎ রেগানের কানে যন্ত্রণা শুরু হতেই অন্যদিকে দানবটিও তার থেকে কয়েক গুণ বেশি যন্ত্রণা অনুভব করতে শুরু করে। রেগান বুঝতে পারে যে তার কানে লাগানো মেশিনটি, যা তার বাবা বানিয়েছিলেন, তার সাথে এই দানবটির কোনো সংযোগ আছে। তখনই রেগানের নজর তার বাবার গবেষণার উপর পড়ে, যা থেকে রেগান জানতে পারে যে তার কানের মেশিন থেকে নির্গত উচ্চ ফ্রিকোয়েন্সি দানবটির দুর্বলতা। রেগান বুঝতে পারে যখনই এই দানবটি আমার কাছে আসতো, আমার কানে ব্যথা শুরু হতো এবং দানবটি সেখান থেকে পালিয়ে যেত। দানবটি তাদের মারার আগেই রেগান দ্রুত তার কানে লাগানো ককলিয়ার ইমপ্ল্যান্টের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যেখান থেকে নির্গত উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দে দানবটি হঠাৎ ছটফট করতে শুরু করে। মনে হচ্ছিল যেন সেই উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ দানবটির পুরো শরীরে সুই ফুটাচ্ছে। এখানে রেগানের মাও বুঝতে পারে যে এই সব কেরামতি ককলিয়ার ইমপ্ল্যান্টের, কিন্তু পাওয়ার বাড়ানোর কারণে রেগানের কানেও খুব যন্ত্রণা শুরু হয়। কিন্তু রেগান বুদ্ধি খাটিয়ে সেখানে থাকা একটা মাইক্রোফোনের সাথে কানের মেশিনটি লাগিয়ে দেয়, যাতে ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ আরো জোরে হয়ে যায়। এখন তো দানবটির ব্যথায় খুব খারাপ অবস্থা হয়। তার মাথার খুলির বর্ম নিজেই খুলতে শুরু করে। বর্ম খোলার সাথে সাথেই তার মুখ দেখা গেলে এভেলিন শটগান দিয়ে সরাসরি তার মুখে গুলি করে। এতে তার মাথা একদম বেলুনের মতো ফেটে যায় এবং অবশেষে দানবটি মারা যায়। যদিও বিপদ এখনো কাটেনি। গুলির শব্দ শুনে এই এলাকায় থাকা আরো দুটি দানবও তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু এখন এভেলিন আর রেগান সেই দানবগুলোর দুর্বলতা জেনে গিয়েছিল, তাই রেগান মাইকের ভলিউম বাড়িয়ে দেয় এবং এভেলিন দানবগুলোকে মারার জন্য প্রস্তুত হয়। আর এখানেই আমাদের আজকের গল্পটি শেষ হয়ে যায়। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। আর যদি আপনি এই মুভির দ্বিতীয় অংশ দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে পার্ট 2 লিখুন।